বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আজকে বেলস পালসি নিয়ে একটু কথা বলি। বেলস পালসি এটা আমাদের একটা ফেসিয়াল ডিজিজ। আমরা নিউরোলজিক্যাল আমাদের ফেসিয়াল যে নার্ভ আছে সেটার ডিস্টারবেন্সের কারণে এই সমস্যাটা হয়। খুব যে বেশি কমন ব্যাপারটা এরকম না, তবে উম, এইটার মতো কেস থাকে অনেকটাই, যেটা হয়তো এই মেডিসিন গুলো শুধুমাত্র অন্য এটার মধ্যে সীমাবদ্ধ না, অন্য ক্ষেত্রেও কাজে লাগতে পারে। সেই হিসাবে আহ, এই যে কয়টা মেডিসিন এখানে গুরুত্বপূর্ণ দেয়া আছে সেটা আমাদের এই প্যারালাইটিক কন্ডিশনের ক্ষেত্রে খুব ভ্যালুয়েবল একটা রুলস হবে আর কি। তাহলে বেলস পালসি ইজ এ কন্ডিশন দ্যাট কজেস এ টেম্পোরারি উইকনেস অর প্যারালাইসিস অফ দ্য মাসেল ইন দ্য ফেস। তাহলে বেলস পালসি বলতে এমন একটা অবস্থান বোঝায় যেটা আমাদের সাময়িক দুর্বলতা অথবা মাসেলের দুর্বলতা বোঝাচ্ছে, যেটা একটা অবশ বা নিস্তেজ ভাব বা পক্ষাগ্রস্ত এরকম একটা কন্ডিশন বোঝায়। প্যারালাইসিস মানে হচ্ছে পক্ষাগ্রস্ত। ইট ক্যান অকার হোয়েন দ্য নার্ভ দ্যাট কন্ট্রোলস ফেসিয়াল মাসেল বিকাম ইনফ্লামড। ফেসিয়াল মাসেল যখন আক্রান্ত হয়, প্রদাহ হয়, ফুলে ওঠে অথবা কমপ্রেসড হয়ে যায়, কোনো কিছু দিয়ে চাপ পড়ে এর উপরে, তখনই আমাদের এই ফেসিয়াল পালসিটা বা বেলস পালসিটা হয়। The condition causes one-sided of face to drop or become stiff. এর ফলে যেটা হয়, আমাদের মুখটা এক পাশে হচ্ছে ড্রপ হয়ে যায়, বেঁকে যায় এবং রিজিড হয়ে যায়, শক্ত হয়ে যায়। মে হ্যাভ ডিফিকাল্টি, এর ফলে যেটা হয় আমাদের হাসতে সমস্যা হয়, চোখ বন্ধ করতে অসুবিধা হয়, ওই যে সাইডটা আমাদের আক্রমণ হয়েছে। এখন এই ছবি দেখে আমরা বুঝতে পারি যে কোন সাইডটা আক্রমণ হয়েছে। এখন এটা দেখা যাচ্ছে রিজিড আর এটা দেখা যাচ্ছে নর্মাল, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে যে এই দিকটা যেহেতু বেঁকে গেছে, মনে হবে যে এই দিক বোধহয় ফেসিয়াল যে নার্ভ আছে সেটা লেশন হয়েছে, বাট অ্যাকচুয়ালি না। আমরা এখানে দেখে আসছি যে যেটা রিজিড হয়ে যাবে, স্টিফ হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, স্টিফনেস অথবা নার্ভনেস বলতে পারি বা রিজিড বলতে পারি, মানে এটা দেখতে পাচ্ছি। এবং এর ফলে এই চোখটা দেখতে পাচ্ছি যে এটা ডাইলেটেড আছে, নট কন্ট্রাক্টেড। তার মানে এস এ কনফার্ম যে আমরা এই সাইডটা তার হচ্ছে রাইট সাইড। ছবিতে রাইট সাইডটা হচ্ছে এখানকার মাসেলগুলো, মাসেলের যে নার্ভ গুলো সেগুলো হচ্ছে লেশন হয়েছে। ইন মোস্ট কেসেস বেলস পালসি ইজ টেম্পোরারি, বেশিরভাগ ক্ষেত্রে এটা সাময়িক সময়ের জন্য হয়। আর সিমটমস ইউজুয়ালি গো অ্যাওয়ে আফটার এ ফিউ উইকস, এবং এই উপসর্গগুলো কয়েক সপ্তাহ পরেই হয়তো চলে যায় বা ঠিক হয়ে যায়, এরকম স্বাভাবিক হয়তো হয়ে যায়। আমরা তাহলে এটা যে মেডিসিন গুলো যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো একটু করে দেখি। প্রথমে যে জিনিসটা আছে কস্টিকাম হ্যানিম্যান, এই ওষুধটা কস্টিক পটাশ থেকে তৈরি করা হয়েছে। তবে এটার প্রিপারেশন নিয়ে খুব ভালো কিছু জানা যায় না, যে হ্যানিম্যান অ্যাকচুয়ালি আসলে কিভাবে তৈরি করছেন, বিভিন্ন ফার্মাকোপিয়া বিভিন্ন পদ্ধতিতে তৈরি করছেন, এটা সম্বন্ধে ব্যাটারি মেডিকা পিউরাতে কিংবা ওই যে ফ্রাগমেন্টা দ্য ভেরিবাস মেডিকামেন্টারাম পজিটিভিস সিবিনস কর্পোর হিউম্যান অবজারভেটিস যে বইটা আছে, ওখানে এটা সম্বন্ধে বিস্তারিত প্রিপারেশন পাওয়া যায় না। এই জন্য এখানে কেউ কেউ বলছেন যে কস্টিক পটাশ এটাকে হচ্ছে ভাস্মীভূত করে এখান থেকে নেওয়া হয়েছে, যেহেতু এটা একটা খুব সক্রিয় একটা ধাতু, একটা যৌগ। সেই জন্য এটা দেখা যাচ্ছে যে শরীরের বিভিন্ন জায়গায় লোকেশন অফ অ্যাকশন বা অ্যাফিনিটিটা খুব বড় পরিধিতে হয়। তাহলে প্যারালাইসিস এটা যে মূল কিনোট, আমরা এই বেলস পালসির ক্ষেত্রে এটা দেওয়ার সময় মেডিসিনটা যে ব্যাপারগুলোকে মাথায় নেওয়া উচিত, প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে প্যারালাইসিস আফটার গেটিং ফেস ওয়েট। যেটা ফেস ওয়েট বলতে এখানে ভিজার কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু আমরা যেটা বুঝি যে কস্টিকাম মূলত ভিজার চাইতে যদি নার্ভের কোনোভাবে লেশন হয়, সেটা হয়তো আননোন ইটিওলজিও হতে পারে, সেটার ক্ষেত্রে সব থেকে বেশি উপযোগী। সাধারণত ওয়েট যে জিনিসটা এটা হয়তো রোগী নাও বলতে পারে যে আমার গোসল মানে গোসল করার পরে বা মুখ ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে এরকম হয়েছে, নাও হতে পারে। তবে যদি আমরা এর সাথে সাথে রাইট সাইডে যদি দেখি, এই জন্য বললাম যে একটা মেডিসিন দিয়ে একটা মেডিসিন আসলে চেনা যায় না সব ক্ষেত্রে, যদিও অনেক সময় দেখা যাচ্ছে এটা হয়তো কোনো কোনো রাইটার খুব মোটা দাগে ব্যাখ্যা করছেন, কিন্তু এটা দিয়ে কন্ডিশন হয় না। এই জন্য আমরা যে জেনারেটিস যে একটা অপশন আছে হোমিওপ্যাথি, এটা কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার। এবং এর ফলে যেটা হচ্ছে যে হোমিওপ্যাথির যে ট্রিটমেন্ট যে প্রোটোকল সিস্টেমটা,
এটা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু এভাবেই টিকে আছে। কারণ হোমিওপ্যাথি আমাদের দেশে যখন এসে, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর হোমিওপ্যাথি চিকিৎসা করছেন, ওনার গল্পে আছেন, শরৎচন্দ্র করছেন। তো এরা তো কোনো মেডিকেল কলেজে পড়েন নাই, এরা তো সাহিত্য নিয়ে পড়াশোনা করছে। তাহলে মানে হোমিওপ্যাথি, বোঝা যাচ্ছে যে এটার মধ্যে এমন কিছু ব্যাপার আছে, কিছু সাইকোলজিক্যাল ব্যাপার, কিংবা কিছু হচ্ছে কনস্টিটিউশনাল ব্যাপার, যেটা বুঝেও চিকিৎসা করা সম্ভব। ঠিক তেমনই একটা ব্যাপার হচ্ছে রাইট সাইডেড। এবং এটা আমরা আরেকভাবে বলতে পারি যে ফুল যদি হয় হ্যামাফ্রেজিয়া, আমরা একটা জানি যে আমাদের শরীরের যদি কোনো একটা অংশ উপর থেকে নিচ পর্যন্ত রাইট অথবা লেফট যদি হয় কোনো একটা পাশ, হেমিফ্রেজিয়া বলি আমরা এটাকে, হেমিফ্রেজিয়া। আর একটা শব্দ আছে যে লোয়ার এক্সট্রিমিটি যদি হয় সেটাকে আমরা বলি যে প্যারাফ্রেজিয়া। আচ্ছা, এটা প্র্যাকটিস অফ মেডিসিনে আমরা আরো বিস্তারিত পড়বো যখন এই টপিকস আসবে। তাহলে রাইট সাইড এফেক্টেড হচ্ছে, এবং এর সাথে সাথে বাড়ছে কিসে, এই চিহ্ন মানে হচ্ছে বাড়া, এই তীর যদি দেয়া থাকে ড্রাই কোল্ড ওয়াইন্ড, এবং শুষ্ক যে ওয়েদারটা যেটা আছে ঠান্ডা, বিশেষ করে এই সময়টা শীতকালে, এটা হচ্ছে অ্যাগ্রাভেশন সময়। এবং এটার অ্যামিলারেশন হচ্ছে ওয়েট ড্যাম্প ক্লাউডি ওয়েদার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা হয়তো অ্যাগ্রাভেশনটা পাই, অ্যামিলারেশনটা পাওয়া যাচ্ছে না। এখন এই ব্যাপারগুলো যখন লেখা হয়েছে ম্যাথমেটিকায় বিভিন্ন, তখন দেখা যাচ্ছে যে 100 জন প্রবারের মধ্যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়তো 80% ক্ষেত্রে এটা পাওয়া গেছে, 20% ক্ষেত্রে এমিলারেশন পাওয়া গেছে। এই জন্য দুইটা ব্যাপারই আনা হয়েছে। কারণ আমি তো জানি না আমার সেই 100%-এর ভিতরে রোগীটা হয়তো 80%-এর মধ্যেও আসতে পারে, আবার 20%-এর মধ্যেও হতে পারে। সেই জন্য আমরা সবসময় একটা পেশেন্টের অ্যাগ্রাভেশন এমিলারেশন মেডিসিনের সাথে মিলাতে যাব না। আমরা তার মূল যে পয়েন্টগুলো যেটা আছে সেই জিনিসগুলোকে মিলাতে যাব, কারণ 100% মেডিসিন মিলানো কোনো ওষুধেই রোগীর সাথে সম্ভব হবে না। ওকে, তাহলে গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ সিমটমস 1 to 2 weeks আফটার এক্সপোজার, এবং এই সিমটম গুলো 1 থেকে 2 সপ্তাহ পরবর্তী সময়ে তার হচ্ছে প্রকাশিত হয়। মানে কস্টিকাম এটা আমরা প্রথমেই রাখতে পারি। আহ, আমরা আননোন ইটিওলজি যদি দেখি, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই এরকম ফেসিয়াল ভিজিট হয়ে গেছে, বেলস পালস, মুখ একদিকে বেঁকে গেছে, এবং স্পেশালি যদি রাইট সাইডেড হয়, এবং এখানে যদি ড্রাই কোল্ড ওয়েদার একটা সিমটম থাকে, তাহলে এই ওষুধটা উপযোগী হবে তখন। এছাড়া কস্টিকামের কি অন্যান্য সিমটম হতে পারে, আসতে পারে? আসতে পারে। যেমন কস্টিকাম হচ্ছে যে সে যদি না দাঁড়ায়, বসা থেকে না দাঁড়ায়, তাহলে তার স্টুলটা ক্লিয়ার হয় না। এটা একটা পিকুলিয়ার সিমটম। এটা তো 100-র মধ্যে হয়তো একজনের পাওয়া যেতে পারে পিকুলিয়ার সিমটম গুলি। এই জন্য এটার নাম হচ্ছে পিকুলিয়ার সিমটম, মানে সবার মধ্যে এটা পাওয়া যাচ্ছে না। এটা আর কি কি হতে পারে? একটা ইলেকট্রিক শক যেরকম হয়, আমরা যদি ইলেকট্রিক শক খেয়ে থাকি, যেমন একটা ঝিনঝিন করে, ঠিক এরকম একটা অনুভূতি থাকে হচ্ছে কস্টিকামের মধ্যে। এটা এখন এটা শুধুমাত্র ফেসের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা আমরা এখন যে বনিং হোসেনের যে থিওরি জেনারেটিস, বনিং হোসেন যেটা ভাবছেন যে ওনার যে অ্যানালজিটা, যে একটা মেডিসিন যদি কয়েক জায়গায় কাজ করতে পারে, তাহলে এটা অন্যান্য জায়গায় যদি এই সিমটম থাকে তাহলে কাজ করতে পারে। ব্যাপারটা একটু সহজ করে বলি। কস্টিকাম যদি প্যারালাইসিসের ক্ষেত্রে যদি ব্যবহার হয় ডান পাশে, যদি ডান মুখে যদি হয়, ডান হাতে যদি হয়, ডান পায়ে যদি হয়, তাহলে এই সিমটমটা যদি অন্য কোথাও হয়, বাম সাইডেও যদি হয়, বাম ফেসেও যদি হয়, তাও কাজ করবে। এটা হচ্ছে বনিং হোসেনের একটা অ্যানালজি দিয়ে এটা উনি এরকম ভাবে ব্যাখ্যা করছেন। কারণ উনি যেটা যুক্তি দাঁড় করেছেন যে এই ওষুধটা যদি আরো বেশি প্রুভিং করা হইতো মানুষের উপরে, তাহলে হয়তো তখন আরো এই ধরনের সিমটম হয়তো পাওয়া যেত। কিন্তু একটা সার্টেন সময় পর্যন্ত আমাদের প্রুভিংটা কিন্তু চলতে থাকে, এরপরে কিন্তু জিনিসটা স্টপ করে দেওয়া হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স স্টেজে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রুভিংটা কিন্তু অফ করে দেওয়া হয়। কারণ আমরা দেখি যে ওষুধের মধ্যে আমাদের টিউমার লেখা থাকে, ওষুধের মধ্যে আমাদের ইনফ্লামেশনারি কন্ডিশন লেখা থাকে, তারপর আমাদের কিন্তু হ্যামোরোজিক ব্যাপারটা থাকে। তাহলে ব্যাপারটা এরকম যে একটা ওষুধ খাওয়া দেওয়ার ফলে, হ্যাঁ, যে তার নাক দিয়ে এপিস্টেক্সিস, নাক দিয়ে অনর্গল রক্ত পড়ছে, আর ওষুধ সেটা এখনো অনবরত খাচ্ছে, ব্যাপারটা এরকম? ব্যাপারটা কিন্তু এরকম না। হয়তো কারো কারো নাক দিয়ে রক্ত পড়েছে কিছুটা, অথবা ক্লিনিক্যালি কোনো কোনো ডাক্তার হয়তো এই ওষুধটা দিয়ে ভালো রেজাল্ট পেয়েছেন, এই ব্যাপারগুলি পরবর্তী সময় কিন্তু চলে আসছে। এখন মূল যে ব্যাটারি মেডিকা, সেই জন্য যদি আমরা যদি দেখি পিউরা দেখি, অথবা এনসাইক্লোপিডিয়া দেখি অ্যালেনের, অথবা হেরিং গাইডিংস, এটা এই 3টা বই হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক ফান্ডামেন্টাল বই। ফান্ডামেন্টাল মানে কি, আমাদের যত সিমটম দেখতেছি
এই আমরা যেই বই পড়ি না কেন ম্যাট্রি আমেরিকার, এই 3টা বই থেকে আসছে। হেরিং এর গাইডিং সিমটম, ম্যাট্রি আমেরিকা পিউরা, আর হচ্ছে এনসাইক্লোপিডিয়া অ্যালেন, খুব বড় একটা বই। এগুলো থেকে আসছে, এগুলো থেকে কম্পাইলেশন হতে হতে ছোট করতে করতে এক একজন রাইটার আশেপাশে তার কিছু অভিজ্ঞতা অ্যাড করতে করতে কিন্তু এই যে ম্যাট্রি আমেরিকা, যত ম্যাট্রি আমেরিকা আসছে, অ্যালেন বলো, অ্যানসিগুস বলো, ফাটক বলো, পরিক বলো, ডানহাম বলো, ক্যান্ট বলো, ক্লার্ক বলো, এই সবগুলোই কিন্তু এভাবে কিন্তু আসছে, এবং যত ম্যাট্রি আমেরিকার সামনে আসবে এইভাবেই কিন্তু সবগুলো কিন্তু আসছে। এই জন্য ম্যাট্রি আমেরিকা দেখা যাচ্ছে যে একটা ম্যাট্রি আমেরিকা সীমাবদ্ধ থাকা যায় না, অনেকগুলো ম্যাট্রি আমেরিকা দেখতে হয়, তাতে করে একটা হোল একটা আইডিয়া আসে। এরপর তুমি নিজের একটা আইডিয়া অ্যাড করে এটার সাথে অ্যাড করতে হবে। যেন কোনো একটা বইকে যদি ডিফল্ট হিসেবে নাও, এটার সিমটমে আমি মিলাবো, তাহলে দেখা যাচ্ছে যে সব পেশেন্টের ক্ষেত্রে আমার মিলাতে পারতেছি না, খুব অসুবিধায় পড়তে হচ্ছে। এই জন্য মেডিসিন গুলো পড়ার চেয়ে বোঝাটা বেশি জরুরি, যে মেডিসিনের মূল থিমটা কি। এই থিমটা যদি বুঝতে পারি, তাহলে পেশেন্টের সাথে আমাকে মিলানো সহজ হবে। আর যদি সিমটম মুখস্থ করো, তাহলে হয়তো এইভাবে সিমটম হয়তো রোগী বলবে না, এবং তুমি ধরে নাও হয়তো না, 100% ক্ষেত্রেই রোগী এইভাবে সে বলবে না যে আমার ঠান্ডা বাতাসে গেলে কিংবা ক্লাউডি ওয়েদারে গেলে আমার এরকম ভাবে করছে। এটা 100-র ভিতরে 99%ই ধরে নাও, বা 99.99% ধরে নাও, এরকম বলবে না। কিন্তু বাকিটা তোমাকে এইটার মেডিসিনের যে নির্যাস এক্সট্রাক্ট যে জিনিসটা আছে, এটা দিয়ে তোমাকে বুঝে অ্যাপ্লাই করতে হবে। দ্যাটস ওকে। এরপর আসি আমরা হাইপেরিকাম, ইজ এ ওয়ান্ডারফুল মেডিসিন। প্যারালাইসিস আফটার সার্জিক্যাল ইনজুরি অফ দ্য ফেসিয়াল নার্ভ। এটা কিরকম হতে পারে? ফেসিয়াল নার্ভের যে দেখা যাচ্ছে যে পলিপাসের অপারেশন করতে গিয়ে একটা ইনজুরি হয়ে গেছে কোনোভাবে, অথবা কেন অ্যাডেনয়েড বলি আমরা এখানে, একটা গ্ল্যান্ড থাকে পিছনের দিকটা, অ্যাডেনয়েড বলি, অথবা ডিএনএস বলি, ডেভিয়েটেড নাসাল সেপ্টাম অপারেশন বলি। আমাদের যে নাসাল টার্বিনেট আছে, এটা যখন হাইপারট্রপি হয়ে যায়, এটা অপারেশন করতে গিয়ে কাটতে গিয়ে, তখন আমাদের ক্ষেত্রে একটা ইনজুরি হয়ে যেতে পারে এখানে। তো সেটার কথাই বলা হচ্ছে যে প্যারালাইসিস আফটার সার্জিক্যাল ইনজুরি অফ দ্য ফেসিয়াল নার্ভ, স্পেশালি এখানে প্যারোটিড গ্ল্যান্ডের কথা বলা হচ্ছে। প্যারোটিড গ্ল্যান্ড থাকে আমাদের এই দুই পাশে, প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার, তারপর হচ্ছে নিউরোনমস এটসেট্রা, মানে একটা অ্যাবনর্মাল গ্রোথের কথা বলছি, যে এইগুলোর অপারেশন করার ফলে, বিশেষ করে এটা খুব কমন দেখা যায় থাইরয়েডের প্রবলেম বা গয়চার, খুব কমন দেখা যাচ্ছে যে এইগুলোর অপারেশন কিন্তু খুব ঘন ঘন হয় আমাদের দেশে বা সারা বিশ্বেই কিন্তু হয় খুব। তো এর ফলে দেখা যাচ্ছে, বা টনসিলাইটিস, হ্যাঁ এটাও কিন্তু ব্যাপারটা এরকম। এই যে দিস ইজ অ্যানালজি, এখানে প্যারোটিডের কথা আছে, টনসিলের তো কথা নাই। কিন্তু দেখা যাচ্ছে যে টনসিলের অপারেশন করার ফলে, টনসিলেক্টমি করার পরে যদি কারো একই সমস্যা হয়, দিস মেডিসিন অলসো ওয়ার্কিং। এটাই হচ্ছে যে ম্যাট্রি আমেরিকার যে এক্সট্রাক্টটা বোঝা, এবং সেই অনুযায়ী প্রত্যেকটা মেডিসিন তাকে তখনই আমার পড়া হবে যখন একটা মেডিসিনের নাম শুনলে আমার কাছে একটা ফিচার গুলো আমার চোখে, আমার মাথায় বেশি উঠবে। আমি মনে করি তখনই হচ্ছে যে অ্যাকচুয়ালি মেডিসিনটা আসলে পড়া হয়েছে। তার আগে 20টা মেডিসিনের সিমটম বলতে পারলাম, মানে 20টা সিমটম বলতে পারলাম, এটা আসলে পড়া হইল না। ওকে, তারপরে আমরা এক কথাই শেষ, হাইপেরিকাম। এখানে কিন্তু খুব ব্রড পরিসরে কিন্তু লেখা হয়নি, কারণ আমি বললাম যেটা হচ্ছে অ্যাকুইট ডিজিজ সেকশন চলছে। অ্যাকুইট ডিজিজ সেকশনে তোমাকে 2-3টা কথার উপরে অ্যাকুইট ডিজিজের চিকিৎসা করতে হবে। এরকম না যে তুমি একদম খুব তার সে কি খায়, কি পছন্দ অপছন্দ, ঘুম, খাবার, পিপাসা, তৃষ্ণা, ব্যাপার না। এটা অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না এই সূত্রগুলো। তবে হ্যাঁ, যদি রিপিটেড হয়, অ্যাকুইট ডিজিজটা যদি রিপিটেড ভাবেই যদি হয়, সেটা তখন কিন্তু আমাদের ক্রনিকের দিকে কিন্তু চলে যায়। তখন হয়তো আমরা অন্য দিকে ভাবতে পারি। যেমন ঘন ঘন, যেমন অ্যাবসেস হচ্ছে, অ্যাকুইট অ্যাবসেস, কিন্তু বারবার হচ্ছে, বা অনেকগুলো মুখ নিয়ে কার্বাঙ্কলের মতো হইতেছে, তখন কিন্তু আর এটা অ্যাকুইটের অবস্থায় কিন্তু থাকতেছে না। ওই ক্ষেত্রে কিন্তু আমরা তখন আমাদের গভীর ক্রিয়াশীল যে ওষুধগুলো আছে, গভীর ক্রিয়াশীল ওষুধগুলো বোঝার একটা সুন্দর উপায় হচ্ছে মায়াজমেটিকের যে মেডিসিন গুলো আছে সেই দিকটার দিকে নজর দেয়া, প্লাস কনস্টিটিউশনাল যে ওষুধগুলো আছে সেদিকে নজর দেয়। তাহলে আমি বুঝতে পারবো যে মেডিসিন গুলো হচ্ছে স্পেকট্রামটা বড়। একটা জিনিস দিয়ে বুঝতে পারবো, সেটা হচ্ছে সোর্স দিয়ে বুঝতে পারবো। সেটা যদি নো সোর্স মেডিসিন হয়, তাহলে এটা ডিপ অ্যাক্টিং অবশ্যই মেডিসিন, সেটা বুঝতেই হবে। এইভাবে আমরা ওষুধের যে ক্রিয়াকলাপ যেটা আছে, সেটা কিন্তু আমরা কিন্তু ধরতে পারি। এরপর আসো অ্যাকুনাইট নেপ্লাস। এটা এরকম কোনো ডিজিজ না যে ডিজিজের
ক্ষেত্রে নাই, আমার কাছে মনে হয় ম্যাট্রিক্স মেডিকেল বা রেপার্টরিতে প্রায় 80% ডিজিজের মধ্যেই এই অ্যাকুনাইট ট্যাপেলাসের কথা আছে। আসলে ব্যাপারটা অ্যাকুনাইট ট্যাপেলাসটা কখন আমরা আসলে ইউজ করি, সাডেন এন্ড ভায়োলেন্ট র্যাপিডলি, এটা হয়তো সব ক্ষেত্রে নাও পাওয়া যেতে পারে। বাট পেশেন্ট কোনো একটা প্রবলেম হওয়ার সাথে সাথে আমার কাছে আসছে, উইদিন 6 আওয়ারের মধ্যে যদি হয়, এটা হচ্ছে অ্যাকুনাইট ট্যাপেলাসের একটা সব থেকে উপযোগী একটা ক্ষেত্র। এটার সাথে অ্যালং উইথ এটা যখন থাকবে তখন এর সাথে আমরা সিমটম গুলো মিলাবো, তাহলে আমাদের অ্যাকুনাইট ট্যাপেলাসটা দেওয়া আমাদের জন্য সুবিধা হবে, সহজ হবে এবং এখান থেকে রেজাল্ট আসবে। এরপরে আমরা তখন এর সাথে সাথে যে ব্যাপারগুলো থাকে তখন হয়তো আমি এগুলো মিলাতে পারি। প্যারালাইসিস আফটার এক্সপোজার টু কোল্ড অর কোল্ড ড্রাই উইন্ড, যে খোলা বাতাসের ঝাপটা, বাতাস লাগছে, বাতাস সরাসরি ভিজে যায় নাই, মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো হয়তো রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, একটা বিল্ডিং এর পাশে সে বা ছাদের নিচে দাঁড়াচ্ছে, ওখানে হয়তো ঝড়ের যে বাতাসটা শরীরে এসে লাগলো, তো বৃষ্টি এসে লাগলো, দিস ইজ এক্সপোজার, এক্সপোজার টু কোল্ড, যে ঝাপটা এসে বা একটা শুষ্ক বাতাস এসে তার শীতের মৌসুমে সেটা এসে লাগলো, এরপর তার মুখটা একদিকে পাকা হয়ে গেছে। সাডেন অনসেট, ওয়ান চিক রেড অ্যান্ড আনাদার চিক ইজ পেল, এটা আমরা সিনা একটা মেডিসিন, ক্যামোমিলা সিনা, এই মেডিসিন গুলোর মধ্যেও আমরা এই সিমটম গুলো পাই, যে একটা লেফট সাইডেড হয়, আমরা কস্টিকাম রাইট সাইডে দেখছিলাম। এলমেন্ট আফটার ফ্রাইট, যে ভয়ের পর একটা, এটা খুব অসাধারণ একটা কথা, যে এলমেন্ট আফটার ফ্রাইট। একটা কেস ছিল যে একটা পেশেন্টের, এটা আরেকজনের কেস, আমার কেস না, যে বজ্রপাতের ভয়ে বা যে ওখানকার যে রেডিয়েশনের অন্ধ হয়ে গেছিল একটা ছোট বাচ্চা, 8-10 বছর বয়স। এরপর তাকে হোমিওপ্যাথি একটা ডাক্তারের কাছে নেওয়া হইলো, সে সাডেন এন্ড ভায়োলেন্টের উপরেই চিকিৎসা করে এখন একদিক সেই মানে ব্লাইন্ডনেস থেকে ওখান থেকে নিয়ে আসছে, সেই লেশন থেকে সে নিয়ে আসছে। তবে এগুলো হয়তো সব ক্ষেত্রেই হবে না, এরকম হয়তো মিরাকল কিছু কিছু ক্ষেত্রে হয়তো ঘটতে পারে। এই জন্য বললাম যে এই দুই একটা চমৎকার সিমটম কিন্তু একটা বড় ক্ষয়ক্ষতি থেকে কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। নামনেস, অবশ অবশ ভাব, ফর্মিকেশন, ফর্মিকেশন মানে কি, পিঁপড়া হেঁটে যাওয়ার মতো অনুভূতি স্কিনের উপর দিয়ে, আর স্টিচিং পেন ইন প্যারালাইসিস সাইট, অথবা যে জায়গাটা হচ্ছে অবশ্যই আছে পক্ষাঘাতগ্রস্ত, সেখানে সূচ ফোটালে আমরা যদি এরকম ভাবে যে গার্মেন্টস যে মেশিন গুলো আছে দেখি এরকম ভাবে চাপাচ্ছে, এগুলো স্টিচিং পেন। আবার ঠিক একই একটা মোচড়ানো পেন বলে টুইচিং পেন, আবার একটা কেউ তুমি টান ধরে রাখে যেটা বলে খিল ধরা বাংলা বলে, একটা ড্রনিং পেন। এই যে পেনের ক্যারেক্টার গুলো, এগুলো আবার হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয় এগুলো। ওকে, নামনেস, টিংলিং অর বার্নিং অন টাং অ্যান্ড লিপস, অবসবস ভাব এটা, এবং টিংলিং, ধপধপানি এবং জ্বালা পোড়া থাকে সেই মুহূর্তে জিহ্বা এবং হচ্ছে ঠোঁটের মধ্যে। তাহলে এটা হচ্ছে অ্যাকোনাইটের একটা মোটামুটি একটা ব্রড স্পেকট্রাম ইন দ্য বেলস পালসি। এরপর আসুন জেলসিমিয়াম। আফটার অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন মানে কি, অ্যান্টিসিপেশন শব্দটা খুব ভালো মতো বুঝে যেতে পারে, কোনো একটা কিছু ঘটানোর পূর্বে, মানে হয় নাই সামনে হবে, এই যে তার হবে সামনে একটা মনোভাব, দিস ইজ কল সে, এটাকে বলি হচ্ছে অ্যান্টিসিপেশন। যে এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমি অ্যাক্সিডেন্ট হই, আমি কি পরীক্ষায় খাতায় লিখতে পারবো ভালো, আমি কি ভালো বক্তৃতা দিতে পারবো, আমি কি ভালো পারফরমেন্স করতে পারবো, আমার দ্বারা কি আসলে সেই কাজটা করা সম্ভব, এই যে অ্যান্টিসিপেশন, এনি কাইন্ড অফ ব্যাড অ্যান্টিসিপেশন, ভালোগুলো না কিন্তু এই যে খারাপ, যেগুলোর সাথে উদ্বিগ্ন যুক্ত থাকে, এটা হচ্ছে জেলসিমিয়ামের সব থেকে প্রধান উপযোগী। এখন তোমরা এটার সাথে এই কথাটার সাথে মিলাও, পরীক্ষার ভয়, চাকরি দিতে গিয়ে ভয়, স্পিকিং এর পর পাবলিক ফোরামে কথা বলার ভয়, দেখো এই যে অ্যান্টিসিপেশন শব্দটা, এই একটা শব্দ দিয়ে কিন্তু তুমি সবগুলো সিমটম কিন্তু এর মধ্যে চলে আসছে। দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি, যে একটা ব্যাপারগুলো বুঝতে এই ব্যাপারটা চারিদিকের বিভিন্ন ব্যাপারে কিন্তু কাজে লাগানো যায়। ফ্রাইট, অ্যান্টিসিপেশন, ফ্রাইট, ভয়, এক্সাইটমেন্ট অথবা অতিরিক্ত উত্তেজনা, ব্যাড নিউজ, খারাপ দুঃসংবাদ, এটার ফলে যে সিমেমের কর্মক্ষেত্রগুলোই হচ্ছে এগুলো। এগুলোর ফলে বেলস পালসি কেন, যে কোনো ডিজিজই হতে যদি হয়, সেক্ষেত্রে আমরা জেলসিমিয়ামের কথা আমরা ভাববো।
এর সাথে সাথে ডালনেস, ড্রসিনেস, ডিজিনেসিস যদি থাকে, নিস্তেজ ভাব, মাথা ঘোরা ভাব এবং অবশ অবশ, তাহলে তো চমৎকার। তিনটা শব্দ যদি পেয়ে যায়, 3D। উইকনেস অফ ফেসিয়াল মাসেল উইথ ড্রপিং মাউথ অ্যান্ড লিড, চোখের পাতা এবং হচ্ছে মুখ যদি এর সাথে সাথে যদি অবশ অবশ ভাব, দুর্বলতা ভাবে থাকি, তাহলে আমরা এটা ভাবি। একই সাথে হচ্ছে সোয়ালিং এর ডিফিকাল্টি থাকবে, স্পেশালি যখন ওয়ার্ম কোনো খাবার খাই তখন হচ্ছে গলায় আটকে যাচ্ছে, গিলতে অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে একটা জেলসিমিয়া। অনেকে এসে বলবে যে আমার গলায় কেমন যেন আটকে থাকে, গুটি গুটি মনে হয়। এখানে গুটি গুটি তুমি এখানে হাত দিয়ে দেখবে কিছুই নাই, এটা হচ্ছে তার সেন্সেশন। সে মনে করতেছে তার এখানে কিছু একটা গুটি গুটি, না, ইটস ডিফিকাল্টি ইন দ্য সোয়ালিং। তো আমরা এখানে জেলসিমিয়া মাসা আরো অনেক ওষুধ আছে রেপার্টরি, তখন আমরা ওই মেডিসিন গুলো দেখি। কিছু সেন্সেশন আছে, রোগী এগুলো আমাদেরকে মিসগাইড করবে যে লোকাল কোনো গ্রোথ অথবা হাইপারট্রফি অথবা টিউমার অথবা নিউডিউল বলে আমাকে এরকম ভাবে কিন্তু মিসগাইড করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা পেশেন্টের সেন্সেশন, অনুভূতি। নেট্রামেরিটিকাম, ল্যাক্রিমেশন অন ওপেন আইস, সে যখন চেয়ে থাকে তখন হচ্ছে ওই যে যেই চোখটা খোলা থাকছে, পেলস পালসি হয়ে যাওয়ার পর যদি এই পাশে হয়, তাহলে এই চোখটা হচ্ছে বড় হয়ে থাকবে, ডাইলেট হয়ে থাকবে, ওখান থেকে টপ টপ করে এরকম হচ্ছে। তুমি নিজেও টেস্ট করতে পারো, অনেকক্ষণ ধরে তাড়াতাড়ি এরকম ধরে রাখো, দেখবা 5-7 মিনিট পরে ল্যাক্রিমেশন হচ্ছে। আমাদের 7 সেকেন্ড পর পর কিন্তু টুইচিং হয়, মানে চোখে মানে পাপড়ি পড়ছে, ল্যাক্রিমেশন হচ্ছে ওইটা ওখান দিয়ে। এবং এর সাথে সাথে যদি টাং এবং প্যারালাইসিস সাইড যে জিনিসটা অবশ্য অবশ্য ভাব থাকে, এবং তার সাথে আরেকটা সেন্সেশন যেটা হচ্ছে বাইটস টাং হোয়াইল ইটিং, সে যখন খায় তখন কামড় দেয়। অনেকের কলম কামড়ানোর স্বভাব আছে, সামনে যেটা পায় সেটা কামড়ানোর স্বভাব আছে। দ্যাট মিনস দ্য ইরিটেশন অন দ্য হেড, সে শান্তি পাচ্ছে না, তার মাথায় এখানে কিছু জ্বালা যন্ত্রণা হইতেছে। তখন জ্বালা যন্ত্রণা নট মিনস যে বার্নিং, বাইরে থেকে বুঝতে ব্যাপারটা এরকম না, এই জন্য সে কিছু একটা কামড়াতে চাচ্ছে। দিস ইজ অলসো সেন্সেশন। চেম্বারে এসে দেখতেছে কোনো একটা রোগী নিস্তেজ, এদিকে এদিক করতেছে, এরকম এরকম করতেছে, আমরা সেই রেস্টলেসনেস। আমরা অনেক জিজ্ঞেস করি আপনি কি অস্থির, সেই অস্থিরটা তো জিজ্ঞেস করার দরকার নেই, এটা তার অ্যাক্টিভিটি দেখেই আমি বুঝতে পারবো সে কি অস্থির নাকি স্থির। জিজ্ঞেস করি আমরা আপনাকে, আপনাকে কান্না আসে, কান্না আসে কিন্তু কথা বললেই বোঝা যাবে তার সাথে। এই যে মেন্টাল সিমটম গুলো, এটি হচ্ছে একটা ডাক্তারের হচ্ছে পারদর্শিতা, যে সে কি কত সুন্দর করে এই ব্যাপারগুলো তার মধ্যে থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। একটা ম্যাজিশিয়ান যখন জাদু দেখায়, কি ব্যাপার, সেই সুন্দর করে কথা বলে, এই হাতের সে খেলা দেখায়। সে বলে আমরা এখন এই হাতের দিকে তাকাই, সে এই দিকে ফোকাসিং করে এই হাত দিয়ে কিছু একটা করে ফেললো। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকমই, যে একটা আন্টি হয়তো থেকে ওখানে নিয়ে আসছো, দেখাচ্ছে আমরা নিয়ে আসছি, এখানে একটা আন্টি যদি থাকে, আন্টি থাকলে ভালো হইতো, দেখাইতে আমরা ম্যাজিক কিভাবে নিয়ে আসবে, ধোকা দেয় মানুষকে। ঠিক আমাদের ফিজিশিয়ানের দায়িত্ব হবে যে আমরা তার সিমটমটা ভিতর থেকে নিয়ে আসবো, সুন্দর করে জিজ্ঞেস করে করে সব জিনিস উত্তর পাওয়া যাবে না ভালো। অ্যাগারিকাস মাস্কেরিয়াস, এটা আমাদের ওষুধটা মাশরুম থেকে, ব্যাঙ্গের ছাতা থেকে তৈরি করা হয়, একটা ফানজাই থেকে তৈরি করা হয়। এবং এই ওষুধটার একটা অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের যে স্পাইনাল কর্ড আছে, এটা মনে হচ্ছে ইলেকট্রিক লাইক শকড। এটা হচ্ছে একটা পিকুলিয়ার সিমটম মেডিসিনের, যে অবসর ভাব, সে মনে হচ্ছে যে পিঠটা তার সাথে নেই। বিছানায় যেরকম ভাবে অনেক কাজ করার পরে বিছানায় যদি আমরা শুই, দেখবো যে কেমন যেন আমাদের পিঠটা একদম চুম্বকের মতো লেগে যাচ্ছে। তো এই যে একটা সেন্সেশন এগারিকাস মাস্কেরিয়াসের মধ্যে এটা দেখা যায়। এর সাথে সাথে কিছু মেন্টাল কিছু কন্ডিশন থাকে, যে সে পেশেন্ট সামান্য সমস্যাটাকে সে খুব বড় ভাবে বলবে, যেটা আমাদের ম্যাথমেটিক্যাল লেখা যে এটি স্পুনফুল ওয়াটার সিমস লাইক এ লেক, এক চামচ পানি তার কাছে মনে হয় যে একটা বিশাল একটা লেকের মতো। ঠিক এই পেশেন্টই হয়তো সামান্য একটু রোগ, কিন্তু সে অনেক বড় ন্যারেট করে বলতেছে। তখন হয়তো তুমি চিন্তা করতেছো যে এই ওষুধ দিব, সেই ওষুধ দিব, কিন্তু তুমি যদি তার মানসিক অবস্থাটা দেখো, এই সেই অবস্থার উপরে যদি এগারি কাজটা দাও, দেখবা চমৎকার রেজাল্ট আসবে। অন্যান্য সমস্যা এগুলোর দিকে মনোযোগ না দিয়ে, এই জন্য রোগী আসলে প্রথমেই তার টেস্টি রিপোর্ট গুলোর দিকে হাত দেওয়া উচিত না, তাতে তুমি মিসগাইডেড হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যাবা। তোমার কাছে ওটা দেখলে মনে হবে যে না, তার ক্রিয়েটিনিন বেশি, ওকে তাহলে কিডনির উপরে কাজ করে সেগুলো একটা ওষুধ দিই। এরপরে দেখতেছো না তার হচ্ছে হিমোগ্লোবিন কম, এখন আবার ব্লাডের দিকে চলে আসছো। আবার ওদিকে দেখতেছো তার থ্যালাসেমিয়ার সমস্যা যদি থাকে, তাহলে আবার অন্যদিকে চলে যাচ্ছ। অথবা তার যদি দেখা যাচ্ছে যে কোনো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যার দিকে, ওদিকে কিছু আছে, সেদিকে চলে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো আছে, এখন আমাদের কাজ হচ্ছে এগুলো পরে দেখবো আমরা।
আগে আমরা গ্যাস্ট্রিকিং নেওয়ার পরে কয়েকটা মেডিসিন লিখে ফেলবো, আমরা খসড়া করে ফেলবো, এরপর তুমি দেখে বাকিগুলো আমরা ভেরিফিকেশন করে, তাহলে মিসগাইডেড হবে না। এটা হচ্ছে স্টিকিং করার একটা খুব ভালো একটা টিপস যেটা আর কি। আদারওয়াইজ যদি আগেই দিয়ে দেখি এরকম, আর পেশেন্ট এসে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আমার কি হয়েছে না হয়েছে, এই জিনিসগুলো প্রশ্ন করতে পারে, হয়তো তুমি সব জিনিস নাও বুঝতে পারো সেই মুহূর্তে। তো এই ক্ষেত্রে বলতে হবে যে পেশেন্ট জানতে চায় কি হয়েছে, তখন তুমি হয়তো বলতে হবে বুঝিয়ে যে কি হয়েছে সেটা আপনার বোঝার চাইতে সেটা ভালো হওয়াটা বেশি জরুরি। কারণ দেখা যাচ্ছে যে অনেক ডাক্তারের কাছে ঘুরে ফিরে এরকম বড় একটা ফাইল নিয়ে আসছে, নিয়ে এসে তোমার সামনে বসে পরীক্ষা দিতেছে তোমার। তো তোমাকে তখন বুঝিয়ে বলতে হবে যে আপনি কি এখানে ভালো হতে আসছেন নাকি এখানে ডিসকাস করতে আসছেন, কোনটা ব্যাপারটা। এরকম এরকম আসবে সামনে, দেখবে এরকম পেশেন্ট অনেকই আসে। টুইচিং, ওই যে বললাম পিট পিট করা, টুইচিং। সেন্সেশন অফ কোল্ড ইন প্যারালাইসিস পার্ট পেইনফুল অ্যাজ এ ফ্রোজেন, ওই পার্টটা যেখানে হয় ঠান্ডা একটা অনুভূতি হয়, ফ্রোজেন জমে আছে এরকম। ড্রোলিং, নিউরালজিক নিডল লাইক পেন। এরপর আসো ক্যাডমিয়াম সালফেট, এটা সাধারণত আমরা অন্য ক্ষেত্রে ইউজ করি, কিন্তু দেখতেছি আমরা এই ফেসিয়াল প্যারালাইসিস ক্ষেত্রে এটা একটা ভালো ভূমিকা আছে। আফটার রাইডিং ইন কোল্ড ওয়াইন্ড, কমপ্লিট অ্যানেস্থেসিয়া অফ লিপ, মাউথ হ্যাং ডাউন অন সাইড, স্পিচ থিক, ডিফিকাল্ট সোয়ালিং লেফট সাইড। তার মানে হচ্ছে ক্যাডমিয়াম সালফেট যে আমরা অ্যানেস্থেসিয়া অফ লিপ, কমপ্লিট অ্যানেস্থেসিয়া অফ লিপ মানে ঠোঁটের যেই সেন্সেশনটা, যে জিনিসটা সে পুরোপুরি সে হারিয়ে ফেলবে এই জিনিসটা। বা অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা জানি, অ্যানেস্থেসিয়া দিয়ে কি করা হয়, ওখানকার নার্ভের সেন্সেশনটাকে বন্ধ করে দেওয়া হয়। বা সিজারিয়ান সেকশনের সময় কিন্তু আমরা অ্যানাস্থেসিয়া দেওয়া হয় স্পাইনাল কর্ডের মধ্যে, তাতে নিচের যে লোয়ার লাইনটা আছে সেই জিনিসটা দেখুন অবশ হয়ে যায়। তাহলেই বোঝা যাচ্ছে যে ঠোঁটটা একদমই সেন্সেশন থাকবে না, এর সাথে সাথে মাউথ হ্যাং ডাউন অন দ্য ওয়ান সাইড, সে কোন একটা দিকে ঝুলে থাকবে, মুখটা পেকে থাকবে। আমরা স্টিফেন হকিং এর কথা জানি, যিনি ওই যে বিগ ব্যাংকের একটা ভালো তথ্য দিছে, তাদের ছবিটা যদি দেখো দেখবে একদিকে মুখটা হ্যাং করে আছে। তো সে হচ্ছে ক্যাডমিয়াম সালফাইড একটা খুব উপযোগী। স্পিচ থিক, ডিফিকাল্ট সোয়ালিং লেফট সাইড। তবে কথা হচ্ছে যে কি, এগুলো আমরা ক্রনিকের কথা কিন্তু বলছি না, অ্যাকুইটের কথা বলতেছি। যে হয় অল্প দিন, সেই ক্ষেত্রে রিকভার করা সম্ভব। এখন স্টিফেন হকিং এর যে চিকিৎসা করতে যাই আমরা, সেটা তো রিকভার নাও হতে পারে। ককুলাস ইন্ডিকাস, মাথা ঘোরার ওষুধ কিন্তু আমরা জানি, এর সাথে সাথে আফটার লস অফ স্লিপ, স্পেশালি অফ নাইট ওয়াচিং, সিক রেটিং। এখন একটা মানুষ যখন তার চোখ থেকে চলে যাবে, ইনসোমনিয়া যখন স্লিপলেসের সমস্যা তার হবে, তার মাথা ঘোরাবে, মাথা ঝিমঝিম করে ব্যথা হবে, এটা খুব স্বাভাবিক সিমটম, খুব কমন একটা সিমটম। আই রিমেন ওপেন ডিউরিং স্লিপ, এটা লাইকোপোডিয়ামের মতো একটা গুরুত্বপূর্ণ সিমটম, যে ঘুমের সময় সে চোখটা খোলা রাখে, ঠান্ডা বাতাসে বাড়ছে, এবং মেনস্ট্রুয়েশনের সময়ও তার সমস্যাগুলো বাড়ছে। রাইডিং ইন কার, মোশন। জেনারেলি এটা এখানে আমরা কোনো ফেসিয়ালের কথা নেই, এটা জেনারেল একটা কথা আছে পপুলাস। এই সিমটম গুলো যদি থাকে তাহলে আমরা সেটা যে কোনো অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে ইউজ করতে পারি। অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে, নট ক্রনিক, ক্রনিক ক্ষেত্রে করতে পারি, সাথে অন্যান্য দিক যদি এর সাথে যদি মিলাতে পারি। নাক্স ভম আসো, আফটার এক্সেস অফ ওয়ার্ক, ড্রাগ অর অ্যালকোহলিজম, স্পাজমোটিক প্যারালাইসিস, টুইচিং অর ক্র্যাম্পিং সেন্সেশন, ওই যে আঁকড়ে দিয়ে ধরা এরকম ক্র্যাম্পিং, ঠান্ডায় বাড়ছে, অ্যালকোহলে বাড়ছে, এবং লেফট সাইডেড। ওকে, এরপর ফসফরাস, স্কিন ফিলস টেন্স অন এফেক্টেড সাইট, যে সাইটটা আক্রমণ হয়েছে সেই জিনিসটা একদম শক্ত টানা দিয়ে আছে এরকম মনে হয়। প্লাটিনা, সবচেয়ে দামি একটা ধাতু পৃথিবীর, প্লাটিনাম ওখান থেকে তৈরি করা হচ্ছে। রাইট সাইডের প্যারালাইসিস উইথ নার্ভনেস হয়। এখন এগুলো হচ্ছে শর্ট ভার্সনের কথাবার্তা। প্লাটিনার পেশেন্ট দেওয়ার আগে তার মানসিক সিমটমটা অবশ্যই দেওয়া উচিত। যেহেতু প্লাটিনা একটা দামি ধাতু, এবং পৃথিবীর সব থেকে দামি ধাতুর নাম হচ্ছে প্লাটিনাম, এক টুকরা প্লাটিনামের দাম 10 কোটি টাকার মতো হবে, এরকম লম্বা একটা তারের এরকম। তাহলে এই পেশেন্টের একটা মানসিক আভিজাত্য ব্যাপারটা দেখা যায়, শৌখিনতা ব্যাপারটা দেখা যাচ্ছে, উচ্চ বিলাসী একটা ব্যাপার দেখা যাচ্ছে, জেলাসি একটা ব্যাপার দেখা যাচ্ছে, যেটা মানুষের স্বর্ণ বেশি পড়লে কি একটা অহংকার হয়, সে শো করতে দেখবা। যারা স্বর্ণ পরে দেখবা নেকলেস পরে রাখছে, সে কিন্তু তুমি দেখবা না কখনই যে এরকম করে ওড়না দিয়ে ঢেকে রাখছে, নো, সে এক্সপোজার করে রাখছে।
হাতে বালা পড়ছে, সেগুলো দেখবে যে সোফায় বসছে, হাতটা এরকম দিয়ে বসছে, এরকম যে ঢেকে রাখছে। দ্যাট মিনস শি ওয়ান্ট টু এক্সপোজার হারসেলফ। পেশেন্ট এরকম আসবে, সে এক্সপোজ করতে চায়, সে বোঝাতে চায় সে অনেক শিক্ষিত, সে সম্ভ্রান্ত ফ্যামিলির, হ্যাঁ, কিংবা সে উচ্চশিক্ষিত, বা তার হাজবেন্ড এটা করে, বা তার আত্মীয় স্বজন অনেক বড় জায়গায় আছে। সো দিস অলসো এ গুড টার্ম টু ফাইন্ডিং এ প্রপার কেস টেকিং। হতে পারে এই সিমটমটার উপরে তার একটা বিশাল ডিজিজ ভালো হয়ে গেছে। এই জন্য বললাম যে হোমিওপ্যাথিটাকে আসলে আহ বোঝাটা, পুরাপুরি বোঝাটা কোনোদিনই সম্ভব হবে না। কারণ হচ্ছে এটা আসলে পরিধিটা এতই বড় যে এটা শুরুটা আছে, শেষটা কোথায় এটা হেনিম্যান নিজেও জানতেন না, ক্যান্টও জানতেন না, এবং আমরাও জানি না যে এটা শেষটা কত দূর। এখন আমরা এর সাথে সাথে আরো যে ব্যাপারগুলো, মানে যে ওষুধগুলো থাকতে পারে, সেগুলোর দিকে আমরা একটু যাবো এখন, সিনথেসিস এবং হচ্ছে মারফি রেপার্টরি থেকে। তাহলে আমরা সরাসরি রেপার্টরি থেকেই আমরা এখন ফেস চ্যাপ্টারে চলে যাব। ফেস চ্যাপ্টারে যে এখান থেকে ডিস্টরশন লিখবো আমরা। ডিস্টরশন, ডিস্টরশনের ওয়ান সাইড আমরা এখানে অ্যাগারিকাস, তারপর হচ্ছে ক্যাডমিয়াম সালফ, ক্লোরোফর্ম, টেলোরিনাম, এই কয়েকটা ওষুধ আছে। তারপর আমরা আরেকটা রুব্রিক এখান থেকে দেখতে পারি, সেটা হচ্ছে যে প্যারালাইসিস ওয়ান সাইড, এটা দেখতে পারি। প্যারালাইসিস, প্যারালাইসিস একটু শর্ট করে নিই, ওয়ান সাইড। ওকে, এখানে আমরা দেখতেছি যে কস্টিকামটা কিন্তু খুব ব্রড হেডিং এ দেওয়া আছে, সাথে সাথে ব্যায়াটা কার্ভ আছে, ককুলাস আছে, গ্রাফাইটিস আছে, ক্লোরেটাম, ফসফরাস, প্লাটিনা, ফালসিটিলা, স্যালিসিয়াস, সিফিলিনাম। বেলস পালসি দিয়ে কিছু আছে? আছে। কিন্তু আমরা দেখতেছি যে বেলস পালসি এইটা দিয়ে ওষুধ নেই, কিন্তু এটা দিয়ে দুইটা রুব্রিক শো করছে, সেই রুব্রিক দুইটা আমরা দেখলাম। আরেকটা রেপার্টরি দেখি, মারফি রেপার্টরি দেখতে পারি আমরা, নিকাল রেপার্টরি। হ্যাঁ, উনি কয়েকদিন আগে চলে গেছেন মারফি সাহেব আমাদের কাছ থেকে। তাহলে ফেস প্যারালাইসিস, ফেসিয়াল বেলস পালসি, উনি মোটামুটি যেহেতু প্যাথোলজিক্যাল মাইন্ডেড ছিলেন, এই জন্য সরাসরি উনি ডিজিজের নাম দিয়েই বেশিরভাগ ওষুধ দিতেন। আর সিনথেসিস রেপার্টরিতে ক্যান্টিয়ান ফিলোসফিতে বেশি বিশ্বাসী, এই জন্য ক্যান সাহেব ডিজিজের নামটা বেশি পছন্দ করতেন, উনি সিমটম দিয়ে বেশিরভাগ ন্যারেশন, মানে ন্যারেট করার, মানে ব্যক্ত করতেন আর কি। ফেস প্যারালাইসিস, ফেসিয়াল দেখি আমরা, ফেস চ্যাপ্টারে চলে যাই। হ্যাঁ, আমরা একটা বড় হেডিং এ দেখতে পাচ্ছি প্যারালাইসিস, ফেসিয়াল বেলস পালসি, বেলাডোনা। আমরা বেলাডোনা কিন্তু পড়ি নাই, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ওষুধ দেওয়া আছে, বেলাডোনা, কস্টিকাম, অ্যাকোনাইট, এগারিকাস, ক্যাডমিয়াম সালফ, কোকোলাস, কোপ্রামেট, এটা হচ্ছে কি কিউরা, টান্নন। ওকে, তারপর টালকামারা, জেসিমাম গ্রাফাইটিস, সিগনিশিয়া, কেলিক্লোরেটাম, কেলি আয়ুট, নাক্সভম, রাস্টক্স। এবারে সাবরুব্রিক আছে, এইগুলো আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। একটু ইম্পর্টেন্ট হলো কোল্ড ফর্ম কস্টিকামের কথা আছে, ওয়ান সাইডেড প্যারাটাকাপ, কস্টিকাম, কোকোলাস, ইন্ডিকাস, গ্রাফাইটিস, কেলিক্লোরেটাম। রাইডিং অন দ্য ওয়াইন্ড ফর্ম, খোলা বাতাসে হাঁটার পর যদি হয়, কস্টিকাম। রাইট সোয়ালিং ডিফিকাল্ট, ক্যাডমিয়াম সাব, কস্টিকাম। টকিং ডিফিকাল্ট যদি হয়, ক্যাডমিয়াম সাব, সিফিলিনাম। টুইচিং অফ মাসেল উইথ, মাসেলগুলো যদি দপদপানি করে এরকম, তাহলে একটা ইস্যু স্কেলিমিউর। ইউরিন প্রফিউজ এর সাথে সাথে যদি থাকে, প্রস্রাবটা খুব বেশি হয়, এলিয়াম সিপা। ওয়েট আফটার গেটিং, ভেজার ফলে যদি হয়, কস্টিকাম। আমরা এই ওষুধগুলো দেখতেছি এখানে। এটা একটা গুরুত্বপূর্ণ রুব্রিক। এর সাথে সাথে আরো কিছু আছে, যেমন ডিজিজ দিয়ে আমরা দেখতে পারি, ডিজিজ একটা চ্যাপ্টার আছে এখানে। এখানে আমরা বেলস পালসি লিখলেও আসবে, কিন্তু আমরা দেখতেছি যে এই যে রুব্রিকটা, এই রেপার্টরির মধ্যে এটার দেখা যাচ্ছে যে কিছু কিছু রুব্রিক দুইবার দেওয়া আছে, ডিজিজ চ্যাপ্টার দেওয়া আছে বা লোকাল চ্যাপ্টার দেওয়া আছে। ঠিক একই, আমরা যেটা ফেস চ্যাপ্টার দেখছি একই ব্যাপারগুলো এখানে তুলে দেওয়া আছে, দেখবেন কোনো ডিফারেন্ট নাই। আর দেখলাম না এখান থেকে আরেকটা শেষ রুব্রিক যেটা আছে, সেটা বেলস পালসি দিয়ে ফেসিয়াল। আমরা একটু এখানে দেখি বেলস পালসি, এখানে ঠিক একই ওষুধগুলি দেওয়া আছে, পার্থক্য তেমন নাই। দু এক জায়গায় উনি হয়তো রুব্রিক বাড়িয়ে দিয়েছেন। এই সমস্যাগুলো বর্তমান যে রেপার্টরি আছে, ফোর্থ রেপার্টরি মারফির,
যেটাকে বলা মেটা রেপার্টরি বলা হয়, এটা আমরা ইউজ করতেছি এখন 2 এডিশন, মানে অনেক পিছনে পড়ে গেছি আমরা, মানে আমি পড়ে আছি, তোমরা না, আমি। এটা আপডেট করা উচিত, মানে আমার আপডেট করা উচিত। এখন তো 4th এডিশন চলে আসছে, আমি 2 পড়ে আছি, এই জন্য এই সমস্যাগুলো কিছু কিছু ডাবল দেয়া আছে। তো আমরা যে কোনো এক জায়গা থেকেই খুঁজলেই হয়ে যাবে। আর নতুন যদি রেপার্টরি থাকে তাহলে আমরা এক জায়গায় দেখতে পারবো। ক্লিনিক্যাল নামে একটা চ্যাপ্টার আছে এখন, যে রেপার্টরি নতুন, এখানে ডিজিজ নামে নাম দিয়ে না দিয়ে ক্লিনিক্যাল দিয়েছি, তবে মূল ব্যাপারগুলো একই রকম আছে। সো এই হচ্ছে মোটামুটি আজকের যে ক্লাস, সেটা হচ্ছে যে বেলস পালসি নিয়ে কথা। তাহলে মূল কথা যেটা দাঁড়াচ্ছে যে আমাদের ফেসিয়াল নার্ভ যেটা আছে, আমরা অলফ্যাক্টরি, অপলিক, অপটিক, অকুলোমোটর, ট্রাইজেমিনাল, ফেসিয়াল, যে 5 নম্বর যে নার্ভটা যেটা আছে, এটা যখন লেশন হয়, আমাদের মুখটা একদিকে বেঁকে যাচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে, যদি টেম্পোরারি ভাবে আমাদের কাছে পেশেন্ট গুলো আসে, তখন আমরা এটা প্রচেষ্টা করতে পারি। আর যদি ক্রনিক রোগী আসে, তখন আমরা করতে পারি, তখন আমরা একটু ডিপ সিটেড মেডিসিন যেগুলো আছে, যেমন সিফিলিনাম, কস্টিকাম, লাইকোপোডিয়াম, এই টাইপের মেডিসিন গুলো দিয়ে তখন আমরা কেসটা শুরু করব। আর যদি অ্যাকুইড হয় তাহলে আমরা অ্যাকুইড ডিজিজ থেকেই শুরু করব। নর্মাল যে ওষুধগুলো আছে শর্ট অ্যাক্টিং, এখান থেকে আমরা শুরু করব। তাহলে এই ছিল আজকের ক্লাস মোটামুটি। আমরা তাহলে আবার নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস অফ মেডিসিন এবং আমাদের অফ সিরিজ, আমরা দুইটাই হচ্ছে প্যারালালি আমরা চালিয়ে নিব। থ্যাংক ইউ সো মাচ।